গল্প তুমি আছো তাই। লেখক আরিয়ান আরমান। আমার সাথে বিয়ে হওয়ার আগে যে আপনি অন্য কাউকে ডিভোর্স দিয়েছেন এই নিয়ে কোনো কথা আপনাকে আমি বলেছি? তাহলে আমি আপনাকে বিয়ে করার আগে কাকে ডিভোর্স দিয়েছি সেটা নিয়ে কেন কথা শোনাচ্ছেন আমাকে? আপনাকে আবার বিয়ে করাটাই আমার ভুল হয়েছে মঞ্জু ভাই। নিজের চোখ বন্ধ করে একটানে সবটুকু মঞ্জুরকে বলে থামলো প্রত্যাশা। শেষের কথাটা ধীরেই বলল, সে চায় না আবার কোন উল্টোপাল্টা কথা বলে আগের বারের মতো করে চড় খেতে। আগের চরের কথা মনে পড়তেই নিজের ডান হাত সরাসরি মুখে গিয়ে ঠেকল প্রত্যাশার। কিন্তু মঞ্জুর কিছু বুঝে ওঠার আগেই সেটা সরিয়ে ফেলল সে। মঞ্জুর এতক্ষণ প্রত্যাশার বলা কথাগুলোই ভাবছিল। আজ মাথা একটু গরম ছিল তাই সে প্রত্যাশাকে বলে ফেলেছিল যে তার সাথে থাকতে ইচ্ছা না করলে সে যেন নিজের আগের স্বামীর কাছে ফিরে যায়। কিন্তু মঞ্জুর যখন বলেছিল কথাটা তখন সে নিজেই বুঝতে পারেনি যে সে কি বলেছে। পরে বুঝতে পেরে প্রত্যাশার কাছে ক্ষমা চাওয়ার জন্য কিছু বলতে শুরু করলো। দেখ আশা, আমি আসলে এভাবে বলতে চাইনি। আসলে আজ কিছু ঝামেলা হয়েছিল আর আসার আগেও একটা সমস্যা হলো। মাথা গরম ছিল। আমি ভুল করেছি। প্লিজ ক্ষমা করে দে এখন। আমি পরে তোকে সবটা বুঝিয়ে বলবো। আমাকে একটু সময় দে। না মঞ্জু ভাই, তার দরকার নেই। আপনি রেগে গিয়ে ভুলে যাবেন না যে আপনার যেমন আমার আসার আগের জীবনে কেউ ছিল, তেমনি আমারও কারোর সাথে বিয়ে হয়েছিল। আপনাকে আবার বিয়ে করার ইচ্ছা আমার ছিল না। তাই আমাদের মধ্যে কখনো কাছে আসা সম্ভব না। আমাদের দূরত্ব থেকেই যাবে। সবটা আর আগের মতো নেই। প্রত্যাশা মা, এদিকে একটু আয় তো। ডাক পড়তেই প্রত্যাশা বলে উঠল, আমি এখন আসছি। আর এরপর থেকে আমার সাথে কথা বলার আগে ভেবে কথা বলবেন। দরকার হলে কথাই বলবেন না। দরকার নেই কোন কথা বলার। কোথায় গেলি? এদিকে আয় জলদি। আবার ডাক পড়াতেই কিছু না বলে মঞ্জুরের দিকে এক গভীর চাহনি নিক্ষেপ করে সে ঘর থেকে বের হয়ে গেল। মঞ্জুর তার যাওয়ার পানে তাকিয়ে রইল। তার কানে এখনো প্রত্যাশার বলা সেই কথাটা বাজছে। আমাদের মধ্যে কখনো কাছে আসা সম্ভব না। সে মনে মনে ভাবল, সত্যি কি তুই এতটা বদলে গিয়েছিস আশা? তুই তো এমন ছিলি না। এই আশাকে তো আমি চিনতাম না। কখনো তো এভাবে বড়দের মতো করে কথা বলিসনি। কি সুন্দর বাচ্চাদের মতো আমার সাথে থাকতি, বায়না ধরতি কত। কিন্তু তুই এতটা বদলে গেলি। কত বছর হলো? শুধু 2টা বছরই তো। এতেই এত পরিবর্তন। আমি তো আর তোর সাথে স্বাভাবিক হতে পারছি না। বারবার আমার অনেক চিন্তা আসছে রে। একবার মনে হয় আমি তোর যোগ্য না, তো আবার খুব করে সেই আগের ইচ্ছাটা জেগে ওঠে। কখন না তোকে ভুল করে ছুঁয়ে দেখতে চাইবো, নিজেকে সেদিন নিয়ন্ত্রণে আনতে পারবো কিনা জানি না। তুই তো আমার বউ, তোকে আবার বিয়ে করেছি আমি। কিন্তু আমি নিজেকে যে বোঝাতে পারছি না, আর না তোকে পারছি। আমাকে তো একবার বলার সুযোগ দিলি না আমি কেন রেগে আছি। জানিস, আজ না আমার বন্ধুরা আবার বলেছে আমাদের একসাথে থাকা হবে না, উঠে গেল রাগ। কিন্তু ওদের তো আমি জবাবও দিতে পারলাম না। শুধু পরিবারের চাপ না হলে কি তুই আমাকে বিয়ে করতি? আমিও তো জীবনে তোকে বিয়ে করতামই না। কত কিছু হয়ে গেল আগে দেখায়। আমি জানি না কি করব। সেই দেখা, মিল, বিচ্ছেদ, আমাদের দুজনের আলাদা আলাদা মানুষের সাথে বিয়ে, তাদের সাথে বিচ্ছেদ, তারপর আমাদের বিয়ে। আমি তোর যোগ্য না রে। এই তোর মঞ্জু ভাই তোর যোগ্য না। কিন্তু আমার মনটা তো কথা শোনে না। তাই আবার বেঁধে রাখলাম তোকে নিজের সাথে। ভাবতে ভাবতে চোখ ভিজে গেল মঞ্জুরের। সে তখনও নিজেকে ঠাঁই দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু ভেতর থেকে যেন সম্পূর্ণ ভেঙে পড়েছে। আচ্ছা মঞ্জু ভাই, আপনি আমাকে কতটা ভালোবাসেন? সেটা বুঝি তুই বুঝিস না আশা? না না, বুঝি না। আপনিই বলেন না মঞ্জু ভাই। একটা চালের দানার সমান। কি?
আচ্ছা, তাহলে একটা ডালের দানার সমান। এত কম? আচ্ছা, কোন ডাল? মসুরি না ছোলার? মঞ্জুর প্রত্যাশার মাথায় হাত দিয়ে হালকা করে মেরে বলল, মজা বুঝিস না তুই আশা, আমি তোকে অনেক ভালোবাসি। এটা শুনতেই প্রত্যাশার বোকা বোকা চেহারা লাল হতে শুরু করলো। বেশি ফর্সা না হলেও কম আসে, তাই লাল লাল ভাবটা বেশ দেখা যাচ্ছে। সে দেরি না করে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। মঞ্জু থেকে এভাবে দেখে হেসে ফেললো আর বলল, কি হলো রে আশা, তোর মুখ লাল হচ্ছে কেন? আর ঢাকলি বা কেন? আপনি বুঝেন না মঞ্জু ভাই? না, বুঝি না। তুই বুঝিয়ে দে তো। জান আপনি, আমি কিছু জানি না। সে কি রে? তুই না বোঝালে আমি কি অন্য কোন মেয়ের কাছে গিয়ে জেনে আসবো? মেয়েদের তো মেয়েরাই ভালো বোঝে। জানিস আমার চেনা জানার মধ্যে একজন আছে, তাকে তোকে বলা কথাগুলো বলে দেখবো, তারপর চেহারা লাল হলে জিজ্ঞেস করবো কেন হয়েছে। তুই তো জানিস না। মঞ্জুরের কথা শুনতেই প্রত্যাশা তার নিজের মুখ থেকে হাত সরিয়ে সে দুই হাত দিয়ে মঞ্জুরের চোখ ঢেকে ফেলল। আপনি কোন মেয়ের দিকে তাকাবেন না, আর জিজ্ঞেসও করবেন না এসব। তাহলে আমি উত্তর পাবো কি করে? আমি আছি না। আচ্ছা ঠিক আছে, এবার তো হাতটা সরা। আমি না দেখলে বুঝবো কি করে? কেন? কান দিয়ে শুনবেন। আমি বলবো, আপনি শুনবেন। ঠিক আছে বল। পারবো না। কিছুক্ষণ আগে তো তুই বললি যে উত্তর দিবি। আচ্ছা, হাত সরা। আমার উত্তর আমি নিজে নিয়ে নিতে পারি। প্রত্যাশা এমন কথায় হাত সরিয়ে মঞ্জুরের দিকে তাকিয়ে রইল। মঞ্জুর সুযোগ বুঝে তার কাছে চলে গেল। একদম কাছে, মাঝে একটু দূরত্ব শুধু। সে প্রত্যাশার কপালে নিজের ঠোঁট ছোঁয়াল, তারপর দুই চোখ, গাল, শেষে ঠোঁটের কাছে যেতে লাগলো। এমন সময় এক শব্দে প্রত্যাশা শোয়া থেকে উঠে বসল। মাথা হালকা ব্যথা করাই বুঝতে পারল এতক্ষণ সে স্বপ্ন দেখেছে। নিজের মাথা দুই হাত দিয়ে চেপে ধরল সে, কিন্তু অবাক হলো না। এই স্বপ্ন বা এই ধরনের স্বপ্ন সব বহুবার দেখেছে, 3 বছর আগে থেকেই, প্রায় রাতেই। তাই অবাক হওয়ার কিছুই নেই। আশেপাশে তাকালো সে। পুরো রুমটায় একটা বিছানা, সাথে প্রয়োজনীয় আসবাব রয়েছে, কিন্তু মঞ্জুর নেই। পুরো বিছানা জুড়ে সে একাই বসে রয়েছে। তাদের বিয়ের পরও তারা আলাদা থাকে, পাশাপাশি রুম, সেখানে সে আরামে ঘুমিয়ে আছে। আর এদিকে অনেকক্ষণ পর একটু ঘুম এসেছিল তার, সেটাও ভেঙে গেল। প্রত্যাশা বিছানার এক কোণে দেওয়ালের সাথে ঘেঁষে বসে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। সে তো তার জীবনটাকে এত জটিলভাবে চায়নি। ভেবেছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। উল্টো দিনের পর দিন আরো জটিল হয়ে যাচ্ছে। দুজন সামনাসামনি থেকেও একে অপরকে না দেখার ভান করে নিজের মতো কাজ করে যায়। বাড়ির লোকেরা চেয়ে কিছু বলতে পারেন না। কি বলবেন? তাদের জন্যই তো এত কিছু। কি দরকার ছিল তখন ঝামেলা করার? তারা যদি প্রথমেই বোঝাতে পারতেন দুজনকে, তাহলে এত কিছুর কিছুই হতো না। প্রত্যাশার মনে পড়ল 3 বছর আগের কথা, যখন তার মঞ্জু ভাইয়ের সাথে প্রথম দেখা হয়েছিল। প্রত্যাশার তখন রোজার ছুটি চলছিল, গুনে গুনে পুরো 1 মাসের ছুটি। তাই সে পরিবারের সাথে চলে এসেছিল নানি বাড়ি। পরিবার বলতে মা আর বোনের সাথে। বাবা অফিস থেকে ছুটি নিতে পারবেন না বলে শহরেই ছিলেন। নানি বাড়ি যাওয়ার কারণ, গত বেশ কয়েক বছরে তারা গ্রামে যাননি, দাদু বাড়ি যাওয়া হয়েছে। তবে ছুটির অভাবে এদিকে আসা হয়নি। হলে ভিডিও কলে কথা হতো। তবে মায়ের চাকরির জন্য কখনো না বেশি ছুটি পাওয়া গিয়েছে আর না গ্রামে যাওয়া গিয়েছে। তাই এবার একেবারে প্ল্যানিং করেই গ্রামে গিয়েছে প্রত্যাশা। গ্রামে গিয়েই নিজের গ্রামের বাড়ি দেখে অবাক সে। বিশাল জায়গা জুড়ে বাড়িটা, মাঝে উঠোন আর চারদিকে বাড়ি।
একদিকে বাড়ি দোতলা, আর বাকিগুলো একতলায়। পাকা বাড়ি, নীল রং তার সৌন্দর্য বৃদ্ধি করেছে। মাঝে গোলাপির ছোঁয়া। তবে বাড়ির বাকি অর্ধেক অংশের রং সাদা। আগে শুনেছিল একই বাড়ির মধ্যে কিছু ঝামেলা আছে, পারিবারিক সমস্যা। তখন সে ভাবতে পারেনি যে পুরো বাড়ির ভাগ করা হয়ে যেতে পারে এমন গুরুতর সমস্যা। সে সোজা গিয়ে নানির সাথে দেখা করতে গেল। নানা মারা গিয়েছেন বহু বছর আগে। তখন প্রত্যাশার জন্ম হয়নি। তাই নানাকে একবার ছবিতে দেখেছে। পরে আর সেই ছবি খুঁজে পায়নি সে। নানির সাথে দেখা হতেই সালাম দিল সে। নানি তাকে জড়িয়ে ধরলেন আর কথা বলা শুরু করে দিলেন। নানির 5 ছেলে, 3 মেয়ে। তার মা মেজ মেয়ে। বাড়ির কয়েকজন সদস্য শহরে থাকে আর বাকিরা গ্রামে। মেজ মেয়ের সাথে আরো 2জন সদস্য এসেছে শুনে পুরো বাড়ি এসে হাজির হলো বাড়ির রকে। এক এক করে এসে এসে দেখে যাচ্ছে, কথা বলছে। সামনাসামনি দেখা হলো অনেক বছর পর। তাই প্রত্যাশা সবাইকে সালাম দিচ্ছে। প্রত্যাশার বড় বোন প্রাচীও একবার চোখ তুলে তাকিয়ে নিচু করে রেখেছে। সে খুব লাজুক। কথা বলতে বলতে বলে না। বলতে গেলে কথাই বলে না। অন্যদিকে প্রত্যাশা বেশ মিশুক, তবে সবার সাথে প্রথম দেখাতেই খোলামেলা হয় না। কথা বলতে পারে, আবার সময় বুঝে চুপ করেও থাকতে পারে। এসবের মধ্যে এক পুরুষালী কণ্ঠ তার কানে এসে বাড়ি খেল। কই কই নানি, শুনলাম তোমার মেজ মেয়ে এসেছে। ও মঞ্জু, কই তুই? সামনে আয়। না নানি, আমার বহুত কাজ। মোল্লাদের বাড়িতে কি সমস্যা হয়েছে, ডাক পড়েছে, সেখানে যাচ্ছিলাম। বটতলা দিয়ে যাওয়ার সময় শুনলাম আক্কাস আর জহিরুল কথা বলছিল, তাই দেখা করতে আসলাম। ও তাইলে দেখা করে যা। এই যে আমার পাশে বসে আছে এটা তোর সুরভি কাকির ছোট মেয়ে, আর পিছনে বড় মেয়ে। মঞ্জুর নানির পাশে তাকালো আর বলল, তুই তাইলে সুরভি কাকির ছোট মেয়ে আশা তো নাকি? এই আশা, কেমন আছিস? কত বড় হয়ে গেলি। সেদিনও ফতুয়া আর হাফ প্যান্ট পরে নানির শাড়ির আঁচল দিয়ে ওড়না বানিয়ে মাথায় দিতি, তারপর পুরো উঠোন দৌড়ে ধোয়া শাড়ি নষ্ট করলি। মঞ্জুরের কথায় প্রত্যাশা বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো তার দিকে, যার অর্থ তার কিছুই মনে নেই। নানি এটা দেখে বলে উঠলেন, ও হলো মঞ্জুর শেখাওয়াত। আমাদের 2 বাড়ি পরের বাড়িটাই ওদের বাড়ি। ছোট থাকতে তোকে আশা বলেই ডাকেও। বুঝলি? প্রত্যাশা বোকার মতো চেয়ে রইল। তার এখনো সত্যিই কিছু মনে পড়ছে না। গ্রামে এসেছে সে বহু বছর পর। তাই মঞ্জুরকে না চেনাটা স্বাভাবিক। তবে মঞ্জুরের বলা কথাটা এত মানুষের সামনে তাকে বেশ লজ্জায় ফেলল। পুরো গ্রামের কোন না কোন মানুষ আছে এই সময় বাড়িতে। আর ছোট থাকতে প্রত্যাশা কি করেছে সেটা কি এখনই বলাটা খুব জরুরি ছিল। বেশ রাগ হলো তার এই মঞ্জুর নামের মানুষটার উপর। সে মুখ ফুলিয়ে বসে রইল। মঞ্জুর আবার তারা দেখিয়ে নিজের কাজে চলে গেল। আর নানি প্রত্যাশার ফুলে থাকা মুখ দেখে মিটমিটিয়ে হাসলেন। সকাল থেকে প্রত্যাশা নানির পাশে বসে আছে আর আঁচল দিয়ে খেলা করছে। শহরে থাকতে অনেক ভেবেছিল গ্রামে গিয়ে এই করবে, গ্রামে গিয়ে ওই করবে। কিন্তু এখন হচ্ছে উল্টো। সবাই ব্যস্ত, কেউ তাকে গ্রাম ঘোরাতে পারবে না। সকাল সকাল মা উঠে নিজের মতো চলে গিয়েছেন গ্রাম ঘুরতে। আর প্রাচীর রয়েছে আরেক ভালো অভ্যাস, সবকিছু নির্দিষ্ট সময় করে। খাওয়া দাওয়া, ঘুমানো। নিজের রুটিনের বাইরে এদিক ওদিক হয় না তার। তাই সে এখন ঘুম থেকে উঠবে না। বিশেষ করে রোজা থাকায় বেশি ক্লান্ত থাকে বলে কেউ তাকে কিছু বলে না। আর মেয়েটা স্বভাবের থেকে অতিরিক্ত লাজুক। তাই কারোর সাথে মেলামেশাও করবে না। এক জায়গায় বসিয়ে রাখলে সে সেখানেই সারাটা সময় চুপ করে বসে থাকতে পারে। তাই কেউ তাকে আর জোর করে না। নিজ থেকে কিছু করতে চাইলে তবেই অন্যরা সেই কাজ করে। প্রত্যাশা এই দিক থেকে হয়েছে প্রাচীর পুরো উল্টো। সে চুপ করে থাকতে পারে, কিন্তু বেশ চঞ্চল। সবার সাথে মিশে যেতে পারে যে কোনো সময়। ঘুরে বেড়াতে বেশ পছন্দ করে।
আর ঘুম, সেটা নিজের মা বাদে সবার আগে উঠতে পারে। মাকে হারাতে পারেনি সেই ক্ষেত্রে। শহরে থাকতে ভেবেছিল গ্রামে এসে একদিনেই ঘুরে ঘুরে সব চিনে ফেলবে, কিন্তু এজন্য কারো সাহায্য প্রয়োজন। একা একা ঘুরে বেড়াতে তার ভালো লাগে না। তাছাড়া এখানে কাউকে সে চিনেও না। কিন্তু তাকে ঘোরানোর মতো আপাতত কেউ নেই। তাই সেই শোকে নানির শাড়ির আঁচলের এক কোণা ছেঁড়ার প্রয়াসে আছে। নানি তার অবস্থা বুঝতে পেরে প্রত্যাশায় মামাতো বোন মধুকে পাঠালো মঞ্জুরকে ডেকে আনতে। মধু একেবারেই বাচ্চা, ক্লাস 3-তে পড়ে। বাড়ির এসব দেখারেখির কাজ সে বেশ ভালো করতে পারে। কোন খবর পাঠানোর কাজ বরাবর সেই করে থাকে। নানির বলা দেরি, তার হাওয়া হওয়া দেরি না। মুহূর্তে মঞ্জুর ভাইকে টেনে নিয়ে আসলো। নানি মঞ্জুর ভাইকে দেখে বললেন, ও মঞ্জু, কি করিস তুই? কিছু না নানি, ওই ক্যারাম খেলছিলাম মন্টুর চায়ের দোকানে বসে। তা যা তো, আমার এই নাতনিটাকে একটু গ্রাম ঘুরিয়ে দেখাতো। গ্রাম ঘুরিয়ে দেখাতে হবে? কি কি দেখাবো? আর কি দেখাবি? সব দেখাবি, তবে একদিনে সব দেখানোর দরকার নেই। ও আছে 1 মাসের জন্য। একটু একটু করে সব চেনা, যাতে পরের বার আসলে ও নিজে আরেকজনকে গ্রাম দেখাতে পারে। ঠিক আছে নানি। এই আশা, আয় তো আমার সাথে। সকাল সকাল আগে মন্টুর দোকানে চা খাবি, তারপর বাকি কাজ। ঘোড়ার কথা কানে আসতেই লাফিয়ে উঠে এসে মঞ্জুরের পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর দুজন মিলে বেরিয়ে পড়লো গ্রাম দেখতে। অন্যদিকে প্রত্যাশার যাওয়ার দিকে তাকিয়ে নানি মুচকি হেসে আবার অন্য কাজে মন দিলেন। প্রথম দিন ঘোরার পর প্রত্যাশার বেশ কিছু সমবয়সীদের সাথে মিল হলো। রূপা, শিলা, বিউটি, রানী, ঝুমা আর সাথীর সাথে। এই নিয়ে সে বেশ খুশি। প্রত্যাশাদের বাড়ির সামনে যেই বাড়ি, সেটা দোতলা। সেই বাড়ির দোতলা বেশ ভালোই দেখা যায়। প্রত্যাশা গিয়েছে স্নানে, কিন্তু সমস্যা হলো সেই বাথরুমের জানালা থেকে ওই বাড়ির দোতলা দেখা যায়। অন্যভাবে বলা যায়, এই বাড়ির সেই দোতলা থেকে এই বাথরুমও দেখা যায়। প্রত্যাশা সেটা খেয়াল করেনি। সে স্নানের মাঝে খেয়াল করলো এক লোক সেই দোতলায় ঝুলছে। প্রত্যাশা কোনো মতে মাথায় পানি ঢেলে জামা কাপড় পরে নীল একেবারে দেওয়ালের সাহে লেগে থেকে যাতে জানালা দিয়ে তাকে দেখা না যায়। তারপর মধুকে দিয়ে সোজা মঞ্জুরকে ডাকলো। মঞ্জু ভাই, ওই লোক এই বাড়ির 2 তলায় ঝুলছে কেন? ও তো ডিশের তার লাগাতে এসেছে, কিন্তু ওখান থেকে যে এই বাথরুম দেখা যায় জানালা দিয়ে। আমি কি বিশ্বাস করব? ওকে, তোর বিশ্বাস না হলে তুই আবার বাথরুমে যা আর এই ফোন কেন ধরে থাক। আমি কথা বলছি ফোনে। যেভাবে ছিলি সেভাবেই দাঁড়িয়ে থাকবি। ঠিক আছে। বলেই প্রত্যাশা বাথরুমে চলে গেল আর মঞ্জুর মই দিয়ে সেই জায়গায় উঠে গেল। তারপর বলল, কি হলো, এত দেরি হচ্ছে কেন? আপনি তো বললেন যেভাবে ছিলি সেভাবেই দাঁড়াতে। হ্যাঁ, তো জলদি কর, এখানে আমার ঝুলে থাকার ইচ্ছা নেই সারাদিন। এই তো হয়ে গেছে, এইবার দেখেন। কই, দেখি। কই, দেখলে তোর মুখ দেখা যায়, তাও স্পষ্ট না। আর জানালা দিয়েও ঢেকে আছে উপর থেকে। আমি বিশ্বাস করি না। তাহলে এবার তুই উপরে ওঠ, আমি বাথরুমে দাঁড়াই। ঠিক আছে, আসছি। মঞ্জুর মই দিয়ে নেমে গেল। কিছুক্ষণ পর প্রত্যাশা এলো। কি রে, এত দেরি করলি কেন? আপনি তো বললেন তখন যেভাবে ছিলি সেভাবেই দাঁড়াবি। হ্যাঁ, তো কি হয়েছে? আমিও যেভাবে ছিলাম সেভাবেই দাঁড়ালাম। তো তো দেরি হবে না? কেন দেরি হবে? দেখা শেষ হলে বেরিয়ে আসবি। বেরিয়ে আসবো মানে? আমার জামা ঠিক করা লাগবে না। মঞ্জুর কিছুক্ষণ ভেবে প্রত্যাশার কপালে চাপড় মেরে বলল, এই মাথা মোটা, যেভাবে ছিলি মানে যেখানে দাঁড়িয়েছিলি, ফুল গেট আপ চেঞ্জ করতে বলিনি। যদি সত্যিই কিছু দেখা যেত, সেটা ঠিক করতেই তো আপনাকে ডাকলাম। তুই গাধী ছিলি, গাধীই থাকলি। যা, এবার মই দিয়ে ওঠ। যদি পড়ে যায়?
পড়ে গেলে যাবি। মঞ্জু ভাই, আরে এটা তোদের বাড়িতে সিঁড়ি আছে না, সেরকম শুধু ধরে ধরে চলতে হয়। ঠিক আছে, আমি না ওঠা পর্যন্ত এখানে থাকবেন। ওকে, ওঠ জলদি, দেরি করিস না। কি ও করছেন? এবার পড়লে আপনার উপর পড়বো কিন্তু, তখন আপনার ইহার ভাঙবে। আচ্ছা, আস্তেই উঠ, জলদি করা লাগবে না। প্রত্যাশা উঠে পড়ল, মঞ্জুর সাথে সাথে বাথরুমে গিয়ে দাঁড়ালো, আর ফোনে বলল, দেখ কি কি দেখা যায়। আপনি তো আমি যেভাবে দাঁড়িয়েছিলাম সেভাবে দাঁড়াননি। তাহলে কি আমি এখন তোর মতো মাথা মোটা নাকি যে জামা খুলে দাঁড়াবো? জলদি কর, কি কি দেখলি বল। আপনার মুন্ডুও দেখতে পাইনি, আপনার গলায় গিয়ে আটকে আছে। হায় হায়, আপনি না বললেন মাথা দেখা যায়? তো গাধি, আগে আমার সমান লম্বা হয়ে দেখা। তুই তো আমার বুক পর্যন্ত। তাও ঠিক, এবার নাম জলদি। এত জলদি জলদি করবেন না তো মঞ্জু ভাই। ঠিক আছে, নাম তুই। আচ্ছা, নামছি। কিন্তু আপনি এখানে মানুষদের উঠতে মানা করবেন। একদিন আমি আপনার সমান লম্বা হলে তখন তো গলা দেখা যাবে। এই, তুই কি সব ভাবিস রে আশা? তোর চিন্তা ভাবনা এমন কেন রে? আপনি বুঝবেন না, মেয়েদের সব দিকে চোখ রাখতে হয়। ঠিক আছে, আমি সবাইকে বলে দিব। ওকে, এবার আপনি যান। আগে এক গ্লাস পানি খাওয়াতো। ডেকে আনলো, কাজ করালো, কিন্তু এখনো খেতে দিল না। প্রত্যাশা মঞ্জুরকে পানি দিল, সেটা পান করে মঞ্জুর চলে গেল। একদিন প্রত্যাশা বাড়ির দোতলার ছাদে উঠে অপাশের রাস্তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেই ডাক দিল, মঞ্জু ভাই, ও মঞ্জু ভাই। ওর চিৎকার এত জোরে ছিল যে মঞ্জুর দৌড়ে চলে এলো আর নিচে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে আশা, কোন সমস্যা? মঞ্জু ভাই, ও প্রেগন্যান্ট মনে হচ্ছে আর শুয়ে আছে, কি করব? মনে হচ্ছে ব্যথা পাচ্ছে। কি? কে প্রেগন্যান্ট? আপনি ভিতরে আসুন, আমি দেখাচ্ছি। মঞ্জুর ভিতরে ঢুকে আশেপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। প্রত্যাশাকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। কি হয়েছে? এবার বল। আরে শুনুন তো, এই ছাগলটাকে দেখে মনে হচ্ছে ও প্রেগন্যান্ট। ভুল গাধি, এইটা প্রেগন্যান্ট না। এই ছাগল এমনই। তুই যদি মোটা হয়ে যাস তাহলে কি আমরা বলবো তুই প্রেগন্যান্ট? না। তাহলে এইটা প্রেগন্যান্ট হয় কি করে? তাও ঠিক। মঞ্জুর রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। এদিকে প্রত্যাশা সেদিকে তাকিয়ে মুচকি হাসল। মঞ্জুরকে রাগাতে আর বেশ লাগে, কারণে অকারণে অসময়ে রাগায় তাকে। এই অনুভূতিটাই আলাদা, যেটা না চিনলে অনুভব করতে বেশ লাগে প্রত্যাশার। এরপর টানা 2 দিন ধরে ছাদে দাঁড়িয়ে অপেক্ষা করেছে প্রত্যাশা, কিন্তু রাস্তা দিয়ে মঞ্জুরকে যেতে দেখেনি। ওর বন্ধুদের কাছে শুনেছে মঞ্জুর কিছু কাজে শহরে গিয়েছে, 2 দিন পর ফিরবে। এই 2 দিন খুব মিস করেছে মঞ্জুরকে। এই 2 দিনে গ্রামও ঘুরে দেখেনি সে, বাসা থেকেই বের হয়নি। সারাদিন ছাদে সময় কাটিয়েছে, শুধু খাওয়ার সময় নেমেছে। তাছাড়া রাস্তার দিকে তাকিয়ে থাকতো, রাতে টেনে টেনে তাকে নামানো হতো। ভূতের গল্প শোনাতেন কেউ কেউ, কিন্তু সে ভাবছে হঠাৎ করেই মঞ্জু ভাই চলে আসবেন সেই রাস্তা দিয়ে। এসে বলবেন, কি রে আশা, আজও ঘুরবি নাকি? প্রত্যাশা মাথা জোরে জোরে উপর নিচ নেড়ে সম্মতি জানাবে, কিন্তু আজটা হলো না। সময়টা দুপুর, এই 3টে কি 3:30। মাথার উপর রোদের উত্তাপ ভালোই বিরাজ করছে। প্রত্যাশা তার সেই রাস্তার দিকে তাকিয়ে আছে। পা পুড়ে যাচ্ছে বলে একটা স্যান্ডেল পরেই এসেছে, আর সিঁড়ি ঘরে এক বালতি পানি রেখে দিয়েছে।
নলকূপের পানি বলে বেশ ঠান্ডা, তাতে একবার করে পা ভিজিয়ে আবার দৌড়ে চলে যাচ্ছে ছাদের কিনারে। রাস্তার পাকা রাস্তা নয়, ছোটখাটো একটা মাটির রাস্তা। আদৌ রাস্তা বলা যায় না, তবে মানুষের আসা যাওয়ার ফলে সেখানে রাস্তা তৈরি হয়ে গিয়েছে আর সময়ের ব্যবধানে তার প্রস্থ বেড়েছে। হঠাৎ সেই রাস্তায় কাঙ্ক্ষিত চেহারাটা দেখতে পেল প্রত্যাশা। কাঁদিয়া বড় এক ট্রাভেল ব্যাগ, চোখের উপর হাত দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা করছে। নিজের চোখের দেখাটা ঠিক কিনা যাচাই করতে নিজের পা থেকে স্যান্ডেল খুলে ছাদের উত্তপ্ত মেঝেতে পা রাখল। সাথে সাথে ব্যাঙের মতো লাফিয়ে উঠল প্রত্যাশা। সামনে তাকাতেই দেখলো মঞ্জুর নিজের কাঁধ থেকে ব্যাগটা মাটিতে রাখল। সাথে সাথে প্রত্যাশা স্যান্ডেল পরে দিলের দৌড়। এক দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে দরজা দিয়ে বাইরে গিয়ে সরাসরি লাফ দিয়ে মঞ্জুরের উপর ঝাঁপিয়ে পড়ল। হাত দুটো গলার চারপাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরল আর পা দুটো কোমরে বেঁধে নিল। ব্যাস, হঠাৎ আক্রমণে মঞ্জুর ভেবাচাকা খেয়ে গেল। নিজের উপর প্রত্যাশাকে দেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর নিজের অবস্থানের কথা মাথায় আসতেই আশেপাশে ভালোভাবে একবার চোখ বুলিয়ে নিল। গ্রামে এমন অবস্থা কেউ দেখে ফেললে নির্ঘাত আজ তাকে বলির পাঠা বানিয়ে কোন সময় না দেখে রামদা দিয়ে গলায় খুব বসিয়ে দিত। তারপর প্রত্যাশাকে নামিয়ে এক গালা কথা শুনিয়ে দিল। একেবারে সব কথা অবলে প্রত্যাশার দিকে তাকিয়ে দেখলো সে তখনও হাসছে। পাগল টাগল হয়ে গেল নাকি, এই ভেবে সে বলে উঠল, কি হলো আশা, তুই খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? আমি কি কি বললাম বুঝলি? হুম। তাহলে আমি গেলাম। হুম। মঞ্জুর সেখান থেকে চলে গেল। বিকালে আবার প্রত্যাশা ছাদে দাঁড়ালো। এখানে দাঁড়িয়েই সে মঞ্জুরের অপেক্ষা করে। এখান থেকে মঞ্জুর চায়ের দোকান বেশ ভালোই দেখা যায়। সেখান থেকে মঞ্জুর দিনে 2বার চা পান করতে আসে, এক সকাল 10টায় আর 2 বিকাল 4টায়। আর অন্য সময় অন্য দোকান থেকে চা নেয়, তবে দিনে 7-8 কাপ চা ছাড়া তার দিন চলে না। এসব এই কয়েকদিনে বেশ বুঝে গিয়েছে প্রত্যাশা, যেন মঞ্জুর নামক মানুষটাকে মুখস্থ করে ফেলেছে। 4টা বাজতেই মঞ্জুরকে দেখা গেল। সে সোজা নিচে নেমে বলল, ও মঞ্জু ভাই, কোন দাঁড়াচ্ছে এখন আপনার? ব্যস্ত? না, কেন আসা? ঘুরতে যাব। চল, দাঁড়া চাটা নিয়ে নি। চা নিবেন কি করে? এটা বিস্কুট নাকি যে হাতে ধরে নিয়ে যাবেন? আরে ছাগল, এখন একেবারে শেষ করে যাব, বসো তো এখানে। আর একটা কথা বলবি না, না হলে আর গরুর গুতা খাওয়াবো তোকে, হেব্বি টেস্টি। তাই নাকি? চুপ কাঁদি, বলেই চায়ের কাপে চুমুক দিতে থাকলো মঞ্জুর। আর প্রত্যাশা মুচকি হাসলো। চায়ের কাপ শেষ হতেই মঞ্জুর প্রত্যাশাকে নিয়ে গেল এক গোয়াল ঘরে। আজ হঠাৎ এখানে কেন? তোর মনে আছে আশা, তুই যখন ছোট ছিলি তখন কত দুষ্ট ছিলি। একবার আমি এখানে এসেছিলাম গরুকে ঘাস খাওয়াতে। তুই কোথা থেকে এসে গরুর লেজে জড়ে এক টান দিয়ে দৌড় মারলি, আর গরুর শিং আর গুতো আমাকে খেতে হলো। তাই নাকি? হ্যাঁ তো। তাহলে আজ আবার এক্সপেরিমেন্ট করি। আপনি এর মাথা বরাবর দাঁড়ান তো। যা, আমার অত শখ নেই। ও আচ্ছা। নদীর পাড়ে বসেছিল ওরা দুজন, সাথে গ্রামের আরো ছেলে মেয়েরা ছিল, কিন্তু ওরা চলে গিয়েছে। সন্ধ্যা নেমে গিয়েছে তাই। আর বেশি থাকলে ওদের বাবা মা বকত। ছেলেদের না বকলেও মেয়েদের বকা শুনতে হতো, তাই চলে ফিরেছে। তাদের সাথে ছেলেদের পাঠিয়ে দিয়েছে বকা দিয়ে মঞ্জুর। তার ধারণা এরা সারাদিন টুই টুই করে ঘুরে বেড়াবে আর পরের বেলায় আন্ডা, তাই পাঠিয়ে দিল। চুপ করে থাকতে প্রত্যাশার একদম ভালো লাগছিল না, তাই সে বলে উঠল, মঞ্জু ভাই, একটা প্রশ্ন করি? কর। আচ্ছা, গরু মেয়ে না ফিমেল? মানে? গরু ছেলে না মেয়ে? মানে কি বলতে চাইছিস তুই? না, মানে সিউর হতে চাচ্ছিলাম,
গরু যদি মেল ভার্সন হতো তাহলে তো বাচ্চা পয়দা করতে পারতো না। সেদিকে থেকে ভাবলে গরু ফিমেল হবে না? এই, তোর মাথায় সারাদিন এসব ঘোরে? না তো, হঠাৎ মাথায় এলো। তাছাড়া এর একটা প্রশ্নও মাথায় আসে, কিন্তু কথা দিন, গাধি বলবেন না। ঠিক আছে। পশু পাখিরা বাচ্চা জন্ম দেয় কি করে? ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। সেই ক্ষেত্রে যদি গরুই ধরি, তাহলে তো একটা গোয়ালে সবাই গরু আর ষাঁড় জুটি বেঁধে রাখে না। চুপ কর ছাগি, ছাগলের 6 নং বউ, এসব ভাব থেকে বলেছে তোকে। আর গরু মানুষ এক হলো নাকি? সেটা আপনি ঠিক বলেছেন। তাছাড়া একটা ছেলে আর মেয়ে একসাথে থাকলেই বাচ্চা হয় না। তোর সায়েন্স নিয়ে পড়া উচিত ছিল দাদি। ও তাই? তাহলে আপনাকে আর আমাকে একসাথে বন্দি করে রাখলে কিছুই হবে না, তাই না? ন ন না। আচ্ছা, বাকি প্রশ্ন পরে করিস, এখন মুখ বন্ধ রাখো। প্রত্যাশা চুপ করে আবার বসে রইল। মুখ অন্যদিকে ফিরিয়ে একবার ঠোঁট টিপে হেসে নিল। শব্দ করা যাবে না। ফেরার পথে শুরু হলো বৃষ্টি, তাই যেই সেই বৃষ্টি না, সাথে ঝড়ও আছে। কোনো মতে একটা ছাউনির নিচে এসে দাঁড়ালো। সাইকেলটা পাশেই রেখে দিল। ছাউনি বলতে গেলে একটা ভাঙ্গা বাড়ি বলা যায়। বৃষ্টির দরুন আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। আর ওরা দুজনেই কাকবিড়া হয়েছে। থেকে থেকে জোরে জোরে বাজ চমকাচ্ছে। ছোট গাছগুলো মাটিতে হেলে পড়ছে। বাতাসের বেগে সব উড়ে যাওয়ার অবস্থা। দরজার কাছে দাঁড়িয়ে মঞ্জুর বৃষ্টির আর ঝড়ের বেগ পর্যবেক্ষণ করছে। আর প্রত্যাশা ঘরের আরেক কোণে গিয়ে জানালার কাছে দাঁড়িয়েছে। বাড়িটা মাটির বাড়ি। এক রুম হলেও আকারে একটু বড়। কিছু হাঁড়ি পাতিল রয়েছে এক কোণে, যা আভাস দিচ্ছে বহুদিন আগে এখানে মানুষ থাকতো। তবে তারপর থেকে এটা এভাবেই পড়ে রয়েছে। কেউ আসেনি এখানে। এর দুটো কারণ হতে পারে। এক, এখানে কেউ থাকে না। আর দুই, এখানে ভূতের আখড়া থাকতে পারে ভেবে, কিন্তু এসবের কোনোটাই ওদের মাথায় আসেনি। প্রত্যাশা জানালা দিয়ে বৃষ্টি দেখার চেষ্টা করছে, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না। শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে যা একটু নজরে পড়ে। বৃষ্টির বেগের জন্য বেশি দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। এটাই ভালো লাগছে প্রত্যাশার। মঞ্জুর পিছনে ঘুরতেই বাইরের আলোতে প্রত্যাশাকে দেখল। বাতাসের বেগে চুল উঠছে না, পিঠেই লেপ্টে আছে। বৃষ্টিতে ভেজার জন্য এমনটা হয়েছে। কিছু ছোট চুল কপালে এলোমেলো ভাবে লেগে আছে, আর কিছু গালে। এক ধ্যানে সামনের দিকে তাকিয়ে আছে মুগ্ধ দৃষ্টিতে। যেন এর থেকে বেশি সুন্দর দৃশ্য হতেই পারে না। অবাক হচ্ছে। বিদ্যুৎ চমকালে তার চেহারায় এক আলাদা হাসি ফুটে উঠছে, যেন এখনই বাচ্চাদের মতো 2 হাত দিয়ে তালি বাজানো শুরু করবে লাফাতে লাফাতে। আবার নিজেই কেঁপে কেঁপে উঠছে ঠান্ডায়। আর একটু খেয়াল হতেই সে দেখলো বৃষ্টিতে ভেজার জন্য তার জামাও শরীরের সাথে লেগে আছে। মঞ্জুর কোথায় হারিয়ে গেল তার জানা নেই। সে ধীর পায়ের সামনে এগিয়ে গেল প্রত্যাশাকে পর্যবেক্ষণ করতে করতে। একেবারে কাছে যেতেই আবার বাদ পড়ল। এতে করে প্রত্যাশার বাম কানের নিচের তীরটা দৃশ্যমান হলো। মঞ্জুর কিছু না ভেবেই সেটা ছুঁয়ে দিল নিজের বুড়ো আঙুল দিয়ে। প্রত্যাশা কেঁপে উঠে ধীরে ধীরে পিছনে ফিরল। পিছনে ফিরে মাথাটা তুলে মঞ্জুরের দিকে তাকাতেই নিজের কয়েকটা হৃদস্পন্দন মিস করে গেল সে। আবার জোরে হার্টবিট করতে থাকলো। সে যেন নিজের হার্টবিটের শব্দ স্পষ্ট শুনতে পারছে। খুব করে ইচ্ছে হলো মঞ্জুরের ভেজা চুলে হাত দিয়ে খেলা করতে। আর দেরি না করে তাই করল সে। মঞ্জুরের চুলের ভেতরে হাত চালিয়ে দিয়ে নাড়াচাড়া করতে লাগলো। আর এই কাজ করতে করতে হেসে উঠল সে, যেন তার এই কাজে খুব ভালো লাগছে। মঞ্জুর কিছু না ভেবেই প্রত্যাশার গাল 2 হাতে ধরে নিজের মুখের কাছাকাছি এনে থামল। এই কাজে প্রত্যাশা অবাক হয়ে চুলে থাকা হাত মুখ করল। কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থেকে প্রত্যাশা নিজের হাত সেখান থেকে সরিয়ে মঞ্জুরকে জোরে ধাক্কা দিয়ে সরালো। তারপর নিজে দৌড়ে সেখান থেকে চলে গেল। প্রাচীর বিয়ে ঠিক হয়েছে বেশ কয়েক মাস আগেই।
আর ওদের পরিবার ঠিক করেছে বিয়েটা গ্রামেই হবে। অবশ্য সে কারণেই এতদিন গ্রামে থাকার সুযোগ পাচ্ছে প্রত্যাশা। হঠাৎ করেই একদিন বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেল। বিয়ে নিয়ে সবাই খুব এক্সাইটেড। বাচ্চাদের দৌড়ুদৌড়ি তাতে আলাদা মাত্রা যোগ করেছে। প্রত্যাশা নিজেও তাতে যোগ দিয়েছে। হঠাৎ করে বাড়ির দোতলায় যাওয়া, আবার নিচে এসে আবার ছাদে ওঠা, ছোটখাটো কাজে সাহায্য করা এই নিয়ে পড়ে আছে সে। প্রাচী তো নববধূ হিসেবে এক জায়গায় বসে আছে। তাকে আর ওঠানো সম্ভব বলে কেউই মনে করছে না। বসে আছে বললে কিছুটা ভুল হবে। বসে আছে যেখানে সেখানে মাঝে মাঝে শুয়ে ঘুমিয়ে পড়ছে। প্রত্যাশা গিয়ে তাকে ডেকে তুলছে বারবার। বিয়ের কনেকে জ্বালাবে না প্রত্যাশা, এমনটা হতেই পারে না। এর আগেও বেশ কিছু বান্ধবীর বিয়েতে জ্বালানোর অভিজ্ঞতা আছে তার। প্রাচী এতে রাগ প্রকাশ করলেও প্রত্যাশার পাগলামিতে মনে মনে হাসে। মঞ্জুর হঠাৎ করে বাড়িতে এসে বাড়ির অন্য রূপে চমকে উঠল। দেখে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে। নিশ্চিত হতে আবার দরজা দিয়ে বের হয়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। কিন্তু তাও বিয়ে বাড়ি বলেই মনে হচ্ছে। তাই সে সরাসরি গিয়ে জিজ্ঞেস করলো, কি মামি, তোমাদের বাড়ির একদিনে এত পরিবর্তন? মেজ মামি জবাব দিলেন রান্নাঘর থেকে, এই তো বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, পরিবর্তন হবে না? তাই বলে একদিনেই? কালও তো আসলাম। ওরা আগে থেকে সব প্ল্যানিং করে রেখেছিল তাই। তা কার বিয়ে গো মামি? তোর সুরভি কাকির বড় মেয়ে প্রাচীর। নামটা কানে আসতেই মঞ্জুর অবাক হলো। সে আবার জিজ্ঞেস করলো, কার বিয়ে? প্রাচীর। নিজের কানে যে সে ভুল শোনেনি এটা বুঝতে পেরে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। প্রাচীর বিয়ে? কি করে বিশ্বাস করবে সে? সে তো প্রথম দেখায় তাকে পছন্দ করেছিল। বারবার প্রত্যাশার বাহানা করে প্রাচীকে দেখতে আসতো। যদিও বলতে পারেনি কখনো সাহস করে, কিন্তু পছন্দ করেছিল। কিন্তু প্রাচীর বিয়ে যে আগে থেকেই ঠিক হয়ে আছে সেটা জানতো না সে। তাই এই ভুল করে ফেলেছিল। নিজের অনুভূতিকে ভুল বলাটা কি ঠিক হচ্ছে তার? না, হচ্ছে না। সে ভাবল প্রাচীকে দেখবে আগে, সে যদি এ বিয়েতে খুশি না হয়। তাই মঞ্জুর দেরি না করে দোতলায় উঠে পড়ল। সেখানে গিয়ে প্রাচীর হাসি মুখটা তার মনে কাটার মতো বিঁধল। সে আর সেখানে দাঁড়িয়ে না থেকে নিচে নেমে গিয়ে সরাসরি নানির কাছে বসল। নানি তো মঞ্জুরকে দেখে খুশিতে গদগদ হয়ে প্রাচীর বিয়ে নিয়ে গল্প করা শুরু করে দিলেন। কথার মাঝে মঞ্জুরের চেহারা দেখে তিনি থেমে গেলেন। মঞ্জুরের মনের অবস্থা তিনি আজ করতে পারলেন। কিন্তু প্রাচীকে নিয়ে এমন ভাবনা যে মঞ্জুরের মনে থাকতে পারে সেটা বিশ্বাস করতে গিয়ে দ্বিধায় পড়লেন। তিনি নিজেই জিজ্ঞেস করলেন, মঞ্জু, তুই কি প্রাচীকে পছন্দ করিস? কই না তো। কি সব বল তুমি নানি। আমি যাই তাহলে, এবার আমার কাজ বেড়ে গেল। মঞ্জুরের কথা শুনে তিনি আরো দ্বিধায় পড়লেন। মঞ্জুরের কথা বলার ধরন শুনে মনে হচ্ছে সে প্রাচীকে পছন্দ করে। তাও একটু না, অনেকখানি। অন্যদিকে গত রাতে প্রত্যাশার ব্যবহার আরো অন্যরকম ছিল। বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছিল ঠিকই, মায়ের কাছে বকা খেয়েছে, কিন্তু থেকে থেকে হেসে উঠছিল। আর ওর সামনে মঞ্জুরকে নিয়ে কোন কথা তুললেই লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। তাহলে তিনি কি ধরে নেবেন? মঞ্জুরের সাথে প্রত্যাশা কখনোই সম্ভব না। প্রাচী নিজে তার বর পছন্দ করেছিল। তিনি শেষে কিছু কথা বলা মঞ্জুরকে ছেড়ে দিলেন। দেখ মঞ্জুর, আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু ঘটে, এর একটি অংশ আমাদের ভালো লাগা। দেখা যায় যাকে আমরা কাছাকাছি পাই তাকে অবহেলা করি, কিন্তু যাকে কাছে চেয়েও পাই না তার প্রতি আকৃষ্ট হয়ে বেশি করে। কিন্তু সে অনেক সময় আমাদের ভাগ্যে থাকে না। আবার জীবনের গুরুত্বপূর্ণ মানুষটাকে অবহেলা করতে করতে একসময় তাকে হারিয়ে ফেলি। শেষে আমরা একাই থেকে যাই। বুঝলি? হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমি এবার যাই। বিয়ে বাড়ি সাজাতে হবে বলেই উঠে গেল মঞ্জুর। সে শুনেছে পুরোটা, কিন্তু ঠিক করে শোনেনি, বোঝার চেষ্টাই করেনি।
সরাসরি নিজেকে ঠিক করে আবার এই বাড়ির কাজে লেগে পড়বে এই ভেবে নিজের বাড়ি চলে গেল। বিয়ে বাড়িতে একটি পরিবর্তন লক্ষ্য করেছে প্রত্যাশা। বাড়ির ভেতরকার ঝামেলা বন্ধ হয়ে আছে কিছু সময় ধরে। বাড়ির বাকি অর্ধেক অংশ একই রং করার অনুমতি দিয়েছে তার বড় নানির ছেলেরা। আগে যে অংশ সাদা ছিল সেটা নীল রং করা হচ্ছে। তাছাড়া বাচ্চারা বাড়ির ওই দিকে গেলে কেউ বকা দিচ্ছে না। প্রত্যাশা বারবার ভয়ে তার বড় নানির সাথে দেখা করে আসছে। মামদের সাথে কথা বলার সাহস না পেলেও মামাতো ভাই বোনদের সাথে ঘুরঘুরি করছে স্বাধীনভাবে। বিয়ের বাহানেই হোক, তাও তো কথা হচ্ছে। মঞ্জুর পরের দিন চলে এসেছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। এখন থেকে বিয়ের সব কাজই করবে। হলুদের অনুষ্ঠানের জন্য প্রত্যাশা খুব উত্তেজিত। সে একবার নদীর পাড়ে যাচ্ছে তো একবার বাড়ির ভিতরে। কলসিতে করে যখন পানি তুললো তখন সে বায়না ধরেছিল নিজে পানি তুলবে, কিন্তু কলসি নিতে গিয়ে পা পিছলে আগে পড়ে যাওয়ায় সুরভি বকা দিয়ে তাকে থামিয়ে রেখেছেন। প্রত্যাশার মুখ থেকে তাও হাসি সরছে না। গায়ে হলুদ মাখানোর সময় সে প্রাচীকে হলুদ মাখিয়ে দিয়ে অন্যদের সাথে কিছুক্ষণ দৌড়দৌড়ি করে হাঁপিয়ে গিয়ে বসে পড়ে। হঠাৎ মনে পড়ে মঞ্জুরের কথা। সে উঠে গিন্নি রান্নাঘর থেকে বেটে রাখা হলুদ মুঠো পুড়ে ছুটে চলে মঞ্জুরকে খুঁজতে। একজনের কাছ থেকে জানতে পারলো মঞ্জুর লাইট লাগাতে দোতলায় গিয়েছে। প্রত্যাশার সাথে সাথে সিঁড়ি ভেঙে দৌড়ে উপরে উঠে যেই না মঞ্জুরকে দেখেছে অমনি তার কাছে গিয়ে মুখে হাতে থাকা হলুদ পুরো লাগিয়ে দিয়েছে। মুখে লাগানোর ফলে মঞ্জুরের চোখে লেগেছে, তবে ঠিক সময়ে চোখ বন্ধ করে নেওয়া আর চোখের ভিতরে যায়নি। সে মাথা ঘুরিয়ে ফেলল দেখার জন্য যে কে এই কাজটি করেছে। চোখ বন্ধ রেখেই তার পাশে একদম কাছে প্রত্যাশা দাঁড়িয়েছিল। মুখ ঘোরাতেই মঞ্জুরের মুখ ঠেকল জিনিয়ার উন্মুক্ত কোমরে। জিনিয়া শিউরে উঠল। মঞ্জুর কিছুতে বাধা পাওয়ায় মাথা সরিয়ে চোখ বন্ধ রেখে জিজ্ঞেস করল, কোন শয়তান রে এই কাজ করেছে? আ আমি মঞ্জু ভাই। কে? আশা, তুই এই কাজ কেন করলি? আর কিছুক্ষণ আগে আমার মুখ কিসে বাঁধল রে? বালিশে। বালিশ? বালিশ কি করে আসবে এখানে? ওদিকে তার ছিল, তাই আমি আগে বালিশ ধরলাম, কিন্তু বালিশ বলে তো মনে হলো না। আপনার না মনে হলে নেই। যা যা, বেশি কথা বলিস না। পানি নিয়ে আয়। এখন কাজ শেষ না করলে রাতে অন্ধকার হয়ে থাকবে। অন্ধকারে মেহেদি লাগাস তখন। না না, আমি এক্ষুনি আনছি বলেই দৌড়ে নেমে গেল প্রত্যাশা। সেখানে থাকলে নিজেরই কেমন কেমন অনুভূতি হচ্ছিল তার। তার উপর এক্সিডেন্টালি মঞ্জুরের মুখ কোথায় লেগে গেল ভাবতেই গলা শুকিয়ে এলো প্রত্যাশার। সে সোজা পানি নিয়ে আগে নিজে পান করল, গুনে গুনে 3 গ্লাস। তারপর মঞ্জুরের জন্য হাঁড়ি ভরে পানি নিয়ে গেল। তার কিছুদিন পর প্রাচীর বিয়ে হয়ে গেল। মঞ্জুর স্বাভাবিক রেখেছিল নিজেকে, আর সাধারণত গ্রামে যে কারো বিয়েতে যেই যেই কাজ করত সেসব করেছে। প্রত্যাশা রায়ের পর শহরে চলে যায়। যেহেতু বিয়েটা ছুটির শেষের দিকেই হয়েছিল তাই তাদের আর বেশি দিন গ্রামে থাকা হয়নি। তবে পরের ঈদে আবার আসার পরিকল্পনা করে। নানি প্রত্যাশার পুরো পরিবার আর মঞ্জুরের পরিবারের সাথে কথা বলে ওদের বিয়ে ঠিক করেন। এটা একান্তই তার ইচ্ছা ছিল আর তিনি সবাইকে রাজি করেন নিজেই। তবে এর কিছুই প্রত্যাশা বা মঞ্জুরকে জানানো হয়নি। পরের ঈদে প্রত্যাশা গ্রামে আসার পর থেকে মঞ্জুরকে খুঁজেছে, কিন্তু পায়নি। শুনেছে সে আবার কিছু কাজে শহরে গিয়েছে। হঠাৎ করে প্রত্যাশা জানতে পারলো তার বিয়ে হতে চলেছে। সে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কার সাথে বিয়ে হচ্ছে তখনও বলা হয়নি। আর বিয়ের দিন সকালে মঞ্জুর বাড়ি ফিরে। তার ফেরার পর থেকেই সবাই তার সাথে অদ্ভুত আচরণ করে। তার গায়ে হলুদ হয়, সেদিন তাকে বিয়ের সাজে সাজানো হয়। আর সে বসে বসে খালি দেখে। এতটাই অবাক হয়েছে যে প্রকাশ করার সুযোগ পায়নি।
তার আগেই তাকে বিয়ের অন্য বসিয়ে দেওয়া হয় আর মুহূর্তের মাঝেই তার বিয়ে হয়ে যায়। পুরো গ্রামের মানুষ ছিল বলে মাঝপথে আর না বলতে পারেনি সে। এতে তার পরিবারের অসম্মান হতো তাই ভেবে মঞ্জুরকে আর প্রত্যাশাকে না জানানোর কারণ কেউই বিয়ে করতে রাজি হতো না। এর মাঝে প্রত্যাশা একবার পালানোর চেষ্টাও করতে চেয়েছিল, কিন্তু তার আগেই তার মামাতো আর খালাতো ভাই বোনেরা সে রাতে তার ঘরে তালা দিয়ে দেয়। ফলে সে আটকে যায়। দেখতে দেখতেই তাদের বিয়ে হয়ে যায়। আর প্রত্যাশাকে নিয়ে আনা হয় মঞ্জুরের বাড়ি। মঞ্জুর বিয়ের পর বাড়ি এসে সেই যে কোথায় গিয়েছে সেই রাতে আর ফেরেনি। প্রত্যাশা অপেক্ষা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নিজে হাত মুখ ধুয়ে বাড়ি অন্যদের সাথে কথা বলতে চলে যায়। যেহেতু বিয়েতে বাড়ির সবার মতামত ছিল তাই সবার সাথে মিশতে বেশি সময় লাগেনি তার। হাতে হাত মিলিয়ে সব কাজ করেছে সে। সকাল গড়িয়ে দুপুর হওয়ার পালা, তাও মঞ্জুর বাড়ি ফেরেনি। বিয়ে বাড়ি মানে অনেক কাজ, আর সেই কাজের চাপের মধ্যেও এই কথা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। তার উপর গ্রাম এলাকা। প্রত্যাশার কানে যেতেই সে গতকাল থেকে ঘটা সব বিষয় ভাবা শুরু করে দেয়। তারপর সবটা মিলিয়ে কিছুটা আজ করতে পেরে মন খারাপ করে ফেলে। তবুও মুখে হাসি ফুটিয়ে অন্যদের সাথে কাজ করে। এক পর্যায়ে সে মঞ্জুরের ভাবিকে টেনে অন্য ঘরে নিয়ে গিয়ে প্রশ্নটা জিজ্ঞেস করে বসে। ভাবি প্রত্যাশাকে সব খুলে বলেন যে তাদের বিয়েটা কি করে হয়েছে। এতে তার ভয়টা আরো গাঢ় হয়। মঞ্জুর তাহলে সত্যিই চাপে পড়ে বিয়েটা করে ফেলল। মঞ্জুর দুপুরে বাড়ি ফিরে আসে মায়ের ফোন করায়। তিনি বলেছেন ফিরে আসতে। এছাড়া বিয়ের পরের দিন বড় বাড়ি না থাকলে গ্রামে কি কি হয়ে থাকে সেটা ব্যাখ্যা সহকারে বোঝান। তাই সে ফিরতে বাধ্য হয়। সে এটা জানতে পারে যে তার পাশাপাশি প্রত্যাশা নিজের জানতো না যে এই বিয়েটা হবে। তাই প্রত্যাশার উপর যে অভিমান জমছিল ধীরে ধীরে তা শেষ হয়ে যায়। বাড়ি ফিরে এসে প্রত্যাশা থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যাশা বারবার সামনে চলে আসতো। প্রত্যাশাকে দেখলেই তার প্রাচীর কথা বেশি করে মনে পড়ত। কিন্তু প্রত্যাশার সাথে তার বিয়ে পর্যন্ত হয়ে গিয়েছে, মেনে নিতে তার কষ্ট হচ্ছে। গত রাত এসব ভেবেই কাটিয়ে দিয়েছিল সে। তাছাড়া এটাও ভেবেছে যে যদি সত্যি প্রত্যাশার মুখোমুখি হয় সে তাহলে প্রত্যাশাকে সরাসরি বলে দিবে যে প্রত্যাশা যদি এই বিয়েতে রাজি না থাকে তাহলে সে ডিভোর্স দিয়ে দিবে। এর পাশাপাশি আরও ভেবে রেখেছে সে গ্রামের ছেলে আর প্রত্যাশা শহরে বড় হয়েছে। সে নিশ্চয়ই এই বিয়েতে রাজি ছিল না। তাছাড়া এতদিন তো বোনের মতোই দেখতো। এখন এসব কি করে মানতে পারবে। মঞ্জুর যত ভেবেছে ততই তার কাছে মনে হয়েছে প্রত্যাশাকে ডিভোর্স দেওয়াই সবচেয়ে ভালো কাজ হবে। সব আত্মীয়রা পরের দিন বাড়ি থেকে যাওয়ার পর বিশ্রাম নেওয়ার সুযোগ পেল প্রত্যাশা। এই সময়ের মধ্যে সে মঞ্জুরকে দেখলেও কথা বলতে পারেনি। মাঝে মাঝে লুকিয়ে দেখেছে, না হলে বাড়ি ভর্তি মেহমান হাসাহাসি শুরু করে দিত। সেসব ভেবেছে। আবার মঞ্জুরকে এই বিয়ে নিয়ে মতামত জিজ্ঞেস করার ব্যাপারটাও বেশ চিন্তায় ফেলছে তাকে। কিন্তু তার এখনো মনে হচ্ছে না যে মঞ্জুরেরও মত ছিল। বিশেষ করে সেই ঝড়ো রাতের কথা ভেবে তো সে ধরেই নিয়েছে মঞ্জুর তাকে পছন্দ করে। না হলে মঞ্জুরের মতো ছেলে কখনো কোন মেয়ের কাছাকাছি যেতে পারে না। বাড়িতে আত্মীয়রা চলে যাওয়ার সাথে সাথে যে মঞ্জুরও বের হয়ে গিয়েছে সেটা প্রত্যাশা কিছু সময় পর জানতে পারল। অনেক খোঁজাখুঁজির পরও যখন পাওয়া গেল না তখন বাড়ির কাকে জিজ্ঞেস করবে ভেবে না পেয়ে সামনে ভাবিকে দেখিয়ে জিজ্ঞেস করেছিল। তিনি জানালেন মঞ্জুর বাইরে। তখন মন খারাপ করে অন্যদিকে চলে গিয়েছিল প্রত্যাশা। সারাদিন অপেক্ষার পরও মঞ্জুরের দেখা যখন মিলল না তখন ভাবি প্রত্যাশাকে রাতে ঘরে দ্রুত পাঠিয়ে দিয়ে মঞ্জুরকে ফোন করে আসতে বললেন। মঞ্জুরও দেরি না করে ঘরে চলে এলো। ভাবিকে সামনে না পেয়ে সে হাঁটতে হাঁটতে নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে যেই না সে ঢুকেছে ভাবি অমনি দরজা লাগিয়ে তালা দিয়ে দেন। মঞ্জুর দরজা লাগানোর শব্দে পিছনে তাকায়। দরজা খোলার চেষ্টা করে কয়েকবার, কিন্তু ব্যর্থ হয়। তাই সে নিজের ঘরের আলো জ্বালিয়ে দেয়।
লাইট জ্বলে উঠতেই বিছানায় শুয়ে থাকা প্রত্যাশা দৃশ্যমান হয়। তার মনে প্রত্যাশাকে দেখিয়ে অনেক ভাবনা জেগে ওঠে। কিন্তু প্রত্যাশাকে ঘুমাতে দেখে লাইট বন্ধ করতে যায়। প্রত্যাশা চোখ বন্ধ করে শুয়েছিল। এত দ্রুত রাতে তার ঘুম হয় না। তবুও ভাবি ঠেলে পাঠিয়ে দিয়েছেন। তাই প্রত্যাশা কোন কাজ না পেয়ে শুয়েছিল। লাইট জ্বলে ওঠায় হঠাৎ করে তার অন্য অনুভূতি হয়। তাই সে চোখ খুলে উঠে বসে। প্রত্যাশাকে উঠে বসতে দেখে মঞ্জু লাইট বন্ধ করতে গিয়েও করে না। চোখ বন্ধ করে থাকায় হঠাৎ আলো পেয়ে প্রত্যাশা নিজের হাত দিয়ে চোখ ঘষতে ঘষতে বলে ওঠে, আপনি এসেছেন মঞ্জু ভাই? কত রাত হলো? খাওয়া দাওয়া করেছেন? না, আমি দিব। থাক, আমি খেয়ে এসেছি। তুই এখনো ঘুমাসনি? না, আমার তো এত দ্রুত ঘুমানোর অভ্যাস নেই, তাই ঘুম আসেনি। এমনি শুয়েছিলাম। ওহ, বলে কিছুক্ষণ চুপ থাকলো দুজনেই। মঞ্জুর নিজের মনের কথাগুলো বলার জন্য কিছুক্ষণ উসফুস করলো, কিন্তু শেষে বলল, তাহলে এখন ঘুমিয়ে পড়। সারাদিন হয়তো বিশ্রাম নেওয়ার সময় পাসনি একটু। প্রত্যাশা ঠিক আছে বলে আবার শুয়ে পড়ল। মঞ্জুর গিয়ে ওর পাশে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। প্রত্যাশা বেশ কিছুদিন খেয়াল করেছে, কিন্তু তাদের মধ্যে শুধু দূরত্বই দেখতে পেয়েছে। নিজেকে অনেক বুঝিয়েছে, কিন্তু নিজেকে বুঝিয়েই বা লাভ কি? মঞ্জুর নিজ থেকেই ওর থেকে দূরে দূরে থেকেছে। বিভিন্ন কায়ের বাহানা দিয়ে ওর থেকে দূরে থাকতো। বাড়ি ছেড়ে বেশিরভাগ সময় দূরে থাকতো। অন্য জায়গায় থাকার পরিমাণ যেন বেশি। যে মঞ্জুর আগে একদিনের জন্য গ্রাম ছাড়তে চাইতো না, সে গ্রামে থাকে না, ব্যাপারটা বেশ কয়েক মাস গোপনে চললেও তা প্রকাশ্য হতে শুরু করলো। প্রায় প্রত্যাশাকে এ নিয়ে নানা কথা শুনতে হয়, কিন্তু কোন জবাব দিতে পারে না। তবুও কখনো মঞ্জুরকে দোষ দেয়নি সে। মঞ্জুরের বাবা মা এই সমস্যার সমাধান করতে প্রত্যাশাকে কিছুদিনের জন্য নিজের বাবার বাড়ি থাকতে বলেন তারা। কিন্তু কতদিনই বা থাকতে পারত? আবার ফিরে আসে। প্রত্যাশা নিজে এসব কথা মঞ্জুরকে বলতে পারত না, কারণ সে তো গ্রামেই আসতো না। কেটে যায় প্রায় ৬-৭ মাস। ওদের বিয়ের পর ওদের কথা তেমন হয়নি। কেমন আছো, খেয়েছো কি নেই, এর থেকে বেশি না। তাই প্রত্যাশা নিজে আবার ভাবিকে বলে সে রাতে দরজায় তালা দিতে। না হলে মঞ্জুর আবার কখন চলে যাবে সেটা ঠিক নেই। মঞ্জু ভাই, আপনার কি হয়েছে? আপনার যে বিয়ে হয়েছে সেই কথা কি আপনার মনে আছে? আদৌ কি আপনি বলতে পারবেন যে আমাদের বিয়ের কতদিন হয়েছে? আপনি আমার সাথে ঠিকমতো কথা বলেন না, গ্রামেই তো থাকেন না, সব সময় দূরে দূরে থাকেন। আপনি আমাকে বলতে পারেন কোন সমস্যা থাকলে আমরা কথা বলে ঠিক করতে পারি, কিন্তু আপনি যদি এভাবে চুপচাপ শুধু অন্য জায়গায় চলে যান তাহলে কি হবে? বিয়ে যে আমাদের হয়েছিল সেটা সেদিন আমরা দুজনেই জানতাম না, কিন্তু আমি সব মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আপনি কেন এমন করছেন? আমি করতে পারলে আপনি কেন বসে আছেন, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন? গ্রামে থাকা কালীন আমাকে কত ধরনের কথা শুনতে হয়েছে সে সম্পর্কে আপনার ধারণা আছে? আপনি আমাকে ছেড়ে বারবার দূরে কেন চলে যাচ্ছেন? কেন আমাকে একা থাকতে হয়? বিবাহিত মেয়ে একা থাকলে সবাই তাকে কোন নজরে দেখতে পারে সে সম্পর্কে কি আপনার ধারণা নেই? তাহলে আপনার বউয়ের সাথে কেন এমন হবে? দেখ আশা, আমাকে ভুল বুঝিস না। এই বিয়েটা তোকে আর আমাকে না জানিয়ে হয়েছে, তাই আমি কিন্তু এটা মেনে নিতে পারিনি। তুইও হয়তো মেনে নিতে পারিসনি। আমাদের থাকা চলা সব আলাদা, তোর আমার সাথে মানিয়ে নিতে সমস্যা হবে। তাই আমি বলতে চাচ্ছিলাম তুই চাইলে এই সম্পর্ক থেকে মুক্ত হতে পারিস, আমি বাধা দেব না। আর এসবের কারণ? আমি অন্য কাউকে পছন্দ করি। সে আপনার জন্য অপেক্ষা করছে। না, তার বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু আমি তাকে ছাড়া অন্য কাউকে মানতে পারবো না। আর আমি জানি তুই ওইটা মানতে পারবি না যে তোর বরের মনে অন্য কেই আছে। তাই অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু শুরুটা করতে পারিনি। তাই আজ বলে দিলাম। তোর জীবনের অনেকটা সময় নষ্ট করে দিলাম আমি।
তুই চাইলে খুব দ্রুতই আমি তোকে ডিভোর্সের ব্যবস্থা করে দিতে পারি, আর সবাইকে আমিই বুঝিয়ে বলবো। তুই চিন্তা করিস না। আপনি তো সবই জানেন মঞ্জু ভাই, আমি আর কি করব? আমি আর কি বলবো, আপনি তো সব বলেই দিয়েছেন। আপনি তো বুঝেই নিয়েছেন। তার ছেলের হাসি দিয়ে বলল প্রত্যাশা। আপনি যখন বুঝেই গিয়েছেন, তাহলে আমার বলার আর কিছু নেই। আপনি যেটা করতে চান সেটা করেন, বলে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো প্রত্যাশা। কিন্তু মঞ্জুরের দিকে তাকাতেই তার কান্না যেন ঠেলে বের হয়ে আসতে চাইল। মঞ্জুরের চোখে কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার আনন্দ স্পষ্ট। সে রাতে তাদের মধ্যে আর কথা হয়নি। মঞ্জুর খুব দ্রুতই সব ব্যবস্থা করে ফেলে। ওদের ডিভোর্সের সব কাগজের পাশাপাশি সবাইকে জানায়। সবাইকে রাজি করিয়ে ওরা ডিভোর্স নিয়ে নেয়। প্রত্যাশার বাবা মা ওকে শহরে নিয়ে যায়। এতে করে সবাই মঞ্জুরের উপর রেগে থাকলেও প্রকাশ করে না। এখানে পুরো দোষ যায় মঞ্জুরের উপর, কারণ সবটা সবার সামনে হয়েছে। আর সেদিকে থেকে মঞ্জুর সব দোষ নিয়ে উপরই নিয়েছে। কিন্তু যাওয়ার আগে প্রত্যাশা সবাইকে আলাদা করে বলে দিয়েছে যেন তারা মঞ্জুরের উপর রেগে না থাকেন। 2 মাসের ব্যবধানে মঞ্জুরের দ্বিতীয় বিয়ে হয়ে যায়। মঞ্জুরের কোন এক খালা তার জন্য সম্বন্ধ নিয়ে আসেন। মঞ্জুরের মা জোর করে মঞ্জুরের আবার বিয়ে দিয়ে দেন, কারণ তিনিও পরবর্তী প্রজন্ম চান, নিজের পরিবারকে এগিয়ে নিয়ে যেতে চান। কিন্তু মঞ্জুর বিয়ের জন্য রাজি হচ্ছিল না, তাই তার মা জোর করে বিয়ে করিয়ে দেন। কিন্তু এই বিয়ে বেশি সময় টিকলেও মঞ্জুর এই সম্পর্ক এগিয়ে নিয়ে যায়নি। প্রত্যাশাকে ছাড়ার পর তার মনে প্রত্যাশার খেয়াল বারবার আসতে থাকে। সে না চাইতেও প্রত্যাশাকে নিয়ে ভাবতে থাকে। বিশেষ করে যেদিন ডিভোর্স হলো সেদিন প্রত্যাশার নানি বলেছিলেন, আমার কথাটা তুই বুঝতে পারলি না মঞ্জু, খুব বড় কিছু হারালি। নিজের মনকে প্রশ্ন করে দেখিস, তুই কিন্তু সোনা ছেড়ে শুধু তামা নিয়েই পড়ে থাকলি, শুধু মরিচিকার পিছনেই ছুটলি। এখন যেই না তোর আশা চলে যাবে, তারপর বুঝবি। এখন সে ভালোই বুঝতে পারে, কিন্তু আফসোস করা ছাড়া কিছুই করার নেই। এবার সে প্রত্যাশার কথা ভেবে ভেবে তার বর্তমান দিনেই উদাসীন। 1.5 বছর পর তার আবার ডিভোর্স হয়ে যায়। এবার মেয়ে নিজেই ডিভোর্স দিয়ে চলে যায়। মঞ্জুরের মা হতাশ হয়ে পড়েন নিজের ছেলের উপর। আবার মঞ্জুরও প্রত্যাশার কাছে ফিরে যেতে পারে না, কারণ সে আবার বিয়ে করেছিল, আর অন্যদিকে প্রত্যাশার দ্বিতীয়বার বিয়ে হয়ে গিয়েছিল। ডিভোর্সের 5 মাস পর প্রত্যাশার বিয়ে হয়ে গিয়েছিল। ছেলেকে তার বাবা পছন্দ করেছিল, আর বাবার মুখের উপর না বলতে পারেনি সে। ছেলে জিমে কাজ করে, বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে বলা যায়। বিয়ের পরও কোন ঠিকঠাক চাকরি করে না, জিমে কাজ করে। ওর পরিবার প্রত্যাশার পড়াশোনার খরচ দেয়, এর থেকে বেশি কিছুই না। বিয়ের পর একদিনের জন্য ওদের বাড়ি নিয়ে যায়নি। প্রত্যাশা নিজের বাবা মায়ের সাথেই থাকত। কোন অনুষ্ঠান হলে ওই বাড়িতে প্রত্যাশার পা পড়েনি। এ নিয়ে বেশ চিন্তায় ছিলেন প্রত্যাশার পরিবার। এছাড়া ছেলে নিজে মাঝে মাঝে এমন কিছু কথা বলেছে যেটা ইনডাইরেক্টলি এমন বোঝায় যে সে অন্য কারোর সাথে রিলেশনে আছে। এই নিয়েও বেশ চিন্তায় আছে প্রত্যাশা। নিজের পড়াশোনা ঠিকমতো করতে পারছিল না সে। বারবার ছেলেটার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ছেলেটা তাকে ফিরিয়ে দিয়েছে। এমনকি লোক সমাজে কারো সামনে নিজের স্ত্রীর পরিচয় দেয়নি, কাজিন বলে রেখে দিয়েছে। প্রত্যাশার এই সম্পর্ক নিয়ে কোন আশা ছিল না, কিন্তু মা বাবার দিকে তাকিয়ে ওদের সাথে কথা বলতো। শেষে 2 বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়। প্রত্যাশা একেবারেই ভেঙে পড়েছিল। মনে মনে সে এখনো মঞ্জুরের প্রতি অনুভূতি রাখলেও কারো সামনে প্রকাশ করেনি। তার মন ভালো করার জন্য আবার তাকে গ্রামে পাঠানো হয়। গ্রামে যাওয়ার পর সে আরেক সমস্যায় পড়ে। মঞ্জুরের পরিবার আবার তার সাথে মঞ্জুরের বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠায়, মঞ্জুরকে না জানিয়েই। প্রত্যাশা এই কথা শুনে খুব খুশি হয়েছিল। শেষ পর্যন্ত মঞ্জুরের মনে সে জায়গা করে নিতে পেরেছে। প্রত্যাশার পরিবার এতে রাজি ছিল না, তাই গ্রামের উঁচু পদে লোকদের ধরে তারা।
তাদের সিদ্ধান্ত পুরো গ্রামবাসী মেনে চলে। প্রত্যাশার পরিবার এই নিয়ে অনেক ঝামেলা করেছিল, কিন্তু শেষে তাদের আবার বিয়ে হয়ে যায়। মঞ্জুর এবারও কিছু বলেননি, কারণ মা মরা মুখ দেখার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিয়ের পর তোর সংসার করার দরকার নেই, মেয়ে আমাদের সাথে থাকবে, তুই চলে যাস। এমনটা বললেও মঞ্জুরের মা ভেবেছিলেন একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আর প্রত্যাশার পরিবারের কাছে এছাড়া আর কোন উপায় ছিল না। মেয়ের যদি তৃতীয় কারোর সাথে বিয়ে দেওয়া হতো তাহলে সে কেমন হতো, কিংবা তার মেয়েকে কি কি শুনতে হতো, সেই ভয়ে তারা শেষমেশ রাজি হয়ে যায়। তবে এই ক্ষেত্রে নানির ভূমিকা ছিল বেশি। তিনি নিজের দায়িত্ব নিয়েছিলেন প্রত্যাশা আর মঞ্জুরের মিল করানোর। দেখতে দেখতে ওদের বিয়ে হয়ে যায়। কিন্তু প্রত্যাশা বিয়ের পর যখন জানতে পারে যে এবারও মঞ্জুরের মতামত ছিল না, তখন সে সিদ্ধান্ত নেয় সে পরিবারের বাকি সবার সাথে থাকবে আর মঞ্জুরকে মঞ্জুরের মতো ছেড়ে দিবে। অন্যদিকে মঞ্জুর ছিল এই চিন্তা নিয়ে যে সে আগের বার যেই কাজ করেছে সেটা করার পর কি মুখ নিয়ে প্রত্যাশার সামনে যাবে। তাও দেখা হলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করত, ভালোভাবে কথা বলার চেষ্টা করত, যাতে প্রত্যাশা মনে কষ্ট না পায়। নিজের মধ্যে অপরাধবোধ কাজ করে তার। সে নিজেই দোটানায় ভুগছে, তার এখন করণীয় কি সেই নিয়ে। বলতে গেলে তার মুখ থেকে কথা বের করতে হলে এবারও প্রত্যাশাকেই হয়তো আগে শুরু করতে হবে। সে অপেক্ষায় আছে সঠিক সময়ের, কিন্তু সঠিক সময় কোনটা সেটাই বুঝতে পারছে না। তাদের মধ্যে যে তেমন কথাই হয় না। আগে প্রত্যাশার কথা বলার চেষ্টা করত, কিন্তু মঞ্জুর বলতো না। এখন মঞ্জুর চেষ্টা করে, কিন্তু প্রত্যাশা বলে না। নানি ডেকে পাঠিয়েছেন মঞ্জুরকে। তিনি ভাবছেন ছেলেটার সাথে কথা বলবেন, আগে বোঝার চেষ্টা করবেন যে কি হয়েছে তাদের মধ্যে। কোন সমস্যার সমাধান করার জন্য আগে সেই সমস্যাটা জানা অত্যন্ত জরুরি। আর ওদের ডিভোর্স কিংবা বিয়ে নিয়ে কেউ কখনো কোন প্রশ্ন করেনি। বেশিরভাগ মানুষই জানেন না ওদের মধ্যে কেন এত ঝামেলা, কিন্তু তারা শুধু অনুমান করে থাকেন। সেই অনুমানে থাকে হাজার ভাবনা। শুধু দুটো কথাকে টেনে 10টা বানানোর ক্ষমতা রাখে প্রতিটি মানুষ। তাই নানি চাইছেন সবটা জেনে ঠিক করার জন্য কোন পদক্ষেপ নিতে। আদৌ কতটুকু সফল হবেন তা না জানলে চেষ্টা করাই ক্ষতি কি। তাছাড়া মঞ্জুরকে ডাকার আরেকটি কারণের মধ্যে পড়ে তিনি আজ সকালে আবার মঞ্জুরদের বাড়ি গিয়েছিলেন। প্রত্যাশার ঘরে গিয়ে তাকে সেই অবস্থায় দেখে তিনি নিজেই অনেক কষ্ট পেয়েছেন। প্রত্যাশার চোখের কোণে তখন জল জমেছিল, শুকিয়ে গিয়ে মুখে দাগ বসে গিয়েছিল। সেটা দেখে তিনি নিজেই চিন্তায় পড়েছিলেন যে এই বিয়েতে রাজি হওয়াটা কি তার ভুল ছিল। মঞ্জুর নানির কাছে এসেই সালাম দিল। তিনিও সালামের উত্তর দিলেন। কিছুক্ষণ নীরবতার পর মঞ্জুর নিজেই কথা শুরু করল। কি হলো নানি, আজ ডাকলেন, তাও বললেন জরুরি কথা আছে। কি নিয়ে কথা, এখনো বললেন না? খুব সিরিয়াস কিছু নাকি? কথা আছে মঞ্জু, তার আগে আয়, আমার পাশে বসো, আর মন দিয়ে আমার কথা শোন। আমি যা যা জিজ্ঞেস করবো তার ঠিক ঠিক জবাব দিবি। আচ্ছা নানি বল, আমি শুনছি। বিয়েটা কিন্তু ছেলে খেলা না। ছোটকালে বাচ্চারা পুতুলের বিয়ে দেয়, এমনকি নিজেরাও বিয়ে বিয়ে খেলে, এটা বাচ্চাদের স্বভাব, খেলে আনন্দ পায়। কিন্তু তাতে সত্যতা থাকে না, তারা এমনি খেলে। তাদের সম্পর্কে তেমন গভীরতা থাকে না। কিন্তু সত্যিকারের বিয়ের থেকে একদম আলাদা, অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। আর এর গভীরতাও অনেক। বিয়েটা সবসময় নিজের পছন্দ অনুসারে হয় না। পারিবারিক বিয়ের ক্ষেত্রে তার সাথে মানিয়ে নিতে হয়। সময়ের ব্যবধানে সে আর অপরিচিত থাকে না তার জন্য। কিন্তু তুই বিয়েটাকে একটা খেলা হিসেবে নিয়েছিস বলেই আমার মনে হচ্ছে সবকিছু তোর কাছে যেন একটা পুতুল খেলা। তুই নিজে সব বুঝিস, একটু চিন্তা করলেই সব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তুই তাও ভাবতেই চাচ্ছিস না। কি এমন বাধা তোর? আমি জানি না নানি। প্রত্যাশা খারাপ মেয়ে? তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছে? কখনো ঝগড়া করেছে? সে অন্য কোন খারাপ কাজ করেছে? তুই তাকে কি একেবারেই চিনিস না? না নানি, কোনোটাই না।
সে কি নিজ থেকে এই সম্পর্ক ভাঙতে চেয়েছে? কখনো এমন কথা বলেছে যাতে তোর মনে হয় যে সে এই সম্পর্কে থাকতে চাচ্ছে না, তোর প্রত্যাশার সাথে ডিভোর্স দেওয়ার আগে? না নানি, বলেই নিজের মাথা নিচু করে ফেলল মঞ্জুর। তাহলে তুই কেন ওকে ছেড়ে দিয়েছিলি? তুই কি একবারও ওর সাথে কথা বলেছিলি? হ্যাঁ বলেছিলাম, তারপর আমরা ডিভোর্স নিই। কি বলেছিলি তুই? আমি আমার মনের সব কথা বলে দিয়েছিলাম ওকে। কিন্তু ওর মনের কথা একবারও জানতে চেয়েছিলি? প্রথমে ওকে এড়িয়ে চললি, তার উপর ওর কোন কথা বলার সুযোগ না দিয়েই ওর উপর সব চাপিয়ে দিয়েছিলি। এমনকি ও কিভাবে এটাও মন মরা কথাটাই সাজিয়েছিলি, তাই না? মঞ্জুরের নিচু করে রাখা মাথাটা আরো নিচু হয়ে গেল যেন এই কথা শুনে। সে সত্যিই আগে কখনো এভাবে ভেবে দেখিনি বিষয়টা। সে সব সময় ভেবে এসেছে প্রত্যাশা তাকে মেনে নেয়নি, কিন্তু সাহস করে সে এবার বলল, কিন্তু নানি, পরের বার বিয়ের দিন ও নিজেই আমার থেকে আলাদা থাকা শুরু করলো। ও তো বলেই দিয়েছে ও আর আমার এক হওয়া সম্ভব নয়। তোর এই গাধার মতো চিন্তার সাথে আমার পরিচিতি ছিল না রে মঞ্জু। ভালোই হলো, তুইও যে গাধা হতে পারিস ভেবে আমার খুব হাসি পাচ্ছে। তুই বসে একটু জিরিয়ে নে, ততক্ষণ আমি একটু হাসি। গাধা ছেলে, বলে হেসে ফেললেন নানি। মঞ্জুর ভাবনার মতো চাই রইল সেদিকে। নানি মঞ্জুরের এই চেহারা দেখে আরো হাসতে চাচ্ছিলেন, কিন্তু নিজেকে সামলে তিনি বলে উঠেন, ধর, আমাদের কয়েকজনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেখানে তোকে ডাকা হয়নি, তখন তোর রাগ লাগবে না? এবার ধর কোনভাবে তুই সেখানে পৌঁছে গেলি, সবাই সবার কথা বলছে কিন্তু কেউ তোর কথা শুনছে না, তখন তোর কেমন লাগবে? রাগ কিংবা অভিমান দেখা করবে না? বল। মঞ্জুর মাথা উপর নিচ নাড়িয়ে সম্মতি প্রকাশ করে আবার কথা মনোযোগ দিল। নানি বললেন, এবার আসি তোর কথায়, তুই কেন এখনো সিরিয়াস হচ্ছিস না? ওর সাথে কথা বলে সব ঠিক করছিস না? এক তো নিজে এভাবে চলতে চলতে বুড়ো হওয়ার চিন্তায় আছিস বলে মনে হচ্ছে, আর দুই, তুই নিজের সাথে সাথে আমার নাতনিটাকেও বুড়ি বানাচ্ছিস। আমি কোথায় বড় নানি হয়ে যাওয়ার কথা? তোদের জন্য সেটা গলায় ভাত আটকানোর মতো আটকে আছে। না পারছি কথা বলতে, না পারছি কাশতে, উল্টো চিন্তায় মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু আশা? কি আশা? আশা তো আমাকে পছন্দ করে না। ওর কথা শুনলেই মনে হয় ও আমাকে ঘৃণা করে। তুই একদিন প্রত্যাশাকে ছাগলের 6 নং বউ বলছিলি না? আ আপনি জানলেন কি করে? প্রত্যাশা আমাকে সব বলেছে। যাই হোক, আজ আমি বলছি, তুই ছাগির 10 নাম্বার জামাই, গাধীর 33 নাম্বার জামাই, আর একটা হাতি। কেন? আচ্ছা, বলতো, মানুষ রাগ অভিমান কার উপর করে? এটাও পারবি না জানতাম। মানুষ রাগ অভিমান করে তার উপর যাকে সে পছন্দ করে। বেশি অভিমান তো তাদের উপরই হয় যাকে সে হয় অনেক পছন্দ করে, আর না হলে অনেক ঘৃণা করে। আর প্রত্যাশা যে তোকে ঘৃণা করে না সেটা সে আমাকে বলেছে। বাকিটা যদি তুই বুঝতে না পারিস, তাহলে তোকে আমি 33 নাম্বার বানিয়ে ভুল করেছি। 100 নাম্বার বানানো উচিত ছিল। আর বাবা শোন, আমি তোকে প্রাচীর বিয়ের দিন কিছু বলেছিলাম, ঠিক করে মনে করে দেখিস, ভেবে দেখিস সব কথা। এবার যা, দূর হ। যতক্ষণ না প্রত্যাশার মান ভাঙাতে পারিস, ততক্ষণ আমাকে নিজের মুখ দেখাবি না। সব শুনে মঞ্জুর অনেকক্ষণ ভেবে তারপর বাড়ি গেল। প্রত্যাশাকে আজ সব বলার সুযোগ সে দেবে, আর সে যদি সম্পর্কটা মেনে নিতে চায় তাহলে মঞ্জুর আর অন্যথা হবে না, এটাই সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যাশা তখন বিছানা গুছাচ্ছিল। সে মঞ্জুরের ঘরও গুছিয়ে দেয় সব সময়। সেটাই করছিল সে। মঞ্জুর নিজের ঘরে ঢুকে প্রত্যাশাকে পেয়ে ঘরের দরজা আটকে দিল। দরজা আটকানোর শব্দ পেয়ে এসে মঞ্জুরের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। তোর সাথে কিছু কথা ছিল। বলুন মঞ্জু ভাই। তুই কি এই বিয়েতে খুশি? কোন বিয়ে? কারো বিয়ে হচ্ছে নাকি? আমাদের আশা। আমি কি বলবো, আপনি ওর সবই জানেন। আমাকে আজ জিজ্ঞেস করলেন যে? তোর কোথায় আমি আজ কেন জানি অভিমানের আভাস পাচ্ছি। আশা, কি রে বল। আমি আর কি বলবো, আগেই তো বললাম, আপনি যা বলবেন তাই, মঞ্জু ভাই।
তুই কি আমাকে ঘৃণা করিস আশা? ও আপনি এটাও ভাবেন? তাহলেই হয়তো করতে পারি। আমি তো জানতাম না। জানানোর জন্য ধন্যবাদ। বলেই তার ছেলের হাসি দিল প্রত্যাশা। গতবারের মতো এবার ভুল বুঝলো না মঞ্জুর। এবার সে ঠিকই খেয়াল করলো। তুই ডিভোর্সে রাজি হয়েছিলি কেন আশা? আপনিই তো বলেছিলেন আপনি অন্য কাউকে পছন্দ করেন। আমাকে কখনো পছন্দ করতে পারবেন না। আর তাই আমার এতে রাজি হওয়া উচিত। তার মানে তুই আমাদের বিয়েতে তখন রাজি ছিলি? আমাকে ঘৃণা করিস না। আর আমার কথাতেই শুধু ডিভোর্সের জন্য রাজি হয়েছিলি? তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। আমার কোন সমস্যা ছিল না এই বিয়ে নিয়ে? সব সমস্যা ছিল আপনার। যা যা করার আপনিই করেছিলেন। আমি তো শুধু আপনার কথা মেনেছিলাম। এবার হয়েছে আমার সব কথা শোনা? রাগের সাথে বলে উঠল প্রত্যাশা। মঞ্জুর নিজের শেষ প্রশ্নটি রাখল প্রত্যাশার সামনে। আমাকে কি এবার সুযোগ দিতে পারবি? মানিয়ে নিতে পারবি আশা? পাশের ঘরে না থেকে এই ঘরে নিজের জায়গা করে নিবি তুই? আমার অগোছরে ঘর না গুছিয়ে সাথে আমার জীবনটাকেও গুছিয়ে দিতে পারবি? মজা করছেন মঞ্জু ভাই? আপনার আগের ভালোবাসা? মজা করছি না আশা। আমি সত্যিই চাই। গত 2 বছরে তোর অভাব আমি কম অনুভব করিনি রে আশা। যখনই কেউ বলে তুই আমাকে ছেড়ে চলে যাবি, তখন সেটা আমি সহ্য করতে পারি না। কালকের রাগও আমি সেজন্যই দেখিয়েছিলাম রে। ভয় হয়েছিল তুই আমাকে ছেড়ে চলে যাবি। কিন্তু প্রথম থেকে সব ভাবার পর আজ নিজেকে বড্ড দোষী মনে হয় রে। পারবি আমার অপরাধ বোধ কমিয়ে দিতে? প্রত্যাশা কান্না ভেজা চোখ নিজের হাত দিয়ে মোছার ব্যর্থ চেষ্টা করলো। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মঞ্জুরকে জড়িয়ে ধরল। আচ্ছা আশা, সেদিন বৃষ্টির রাতে তুই দৌড়ে গিয়েছিলি কেন রে? আপনি আর জিজ্ঞেস করার মতো কথা পেলেন না মঞ্জু ভাই? বলেই মঞ্জুরের বুকে জোরদার ঘুষি মেরে দিল প্রত্যাশা। 7 বছর পর? কি গো নাতি, এখানে কেন? তোর বাপ কই? ডাকলাম যে মঞ্জুকে। আমি কি জানি আমার বাপ কই? তুমি দেখো বুড়ি। আমাকে আবার বুড়ি বলিস? তোর সাহস তো কম না। জানিস, আমি না থাকলে তুই এই পৃথিবীতে আসতিস না। তো কার কারণে? যাই হোক, এবার বল মুখ ফুলিয়ে রেখেছিস কেন? আর স্কুলের জামা পরে ব্যাগ কাঁধে নিয়ে এখানে এসেছিস কেন? স্কুলে যা। সেটাই তো বড় নানি। আব্বা বলল স্কুলে নিয়ে যাবে আজ। অপেক্ষা করতে। আমি দাঁড়িয়ে থাকলাম। পরে দেখি আব্বা আবার ঘরের দরজা লাগিয়েছে। কি ঝামেলা বলতো? কেন দরজা লাগানো ঝামেলা কেন? সেই তো, দরজা ধাক্কা মারলাম। আব্বা বলল অপেক্ষা কর। মা যে আমার টিফিন বানিয়ে দেবে সেও নেই। আব্বা মাকে নিয়ে এই ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। তুই থামো, কাউকে বলার দরকার নেই। আর এ বাড়ি থেকে তুই খাবার নিয়ে যা, তোর মা বলতে ভুলে গিয়েছিল। মঞ্জুর ও বাচ্চা, থুরি, মঞ্জু, বউ পাগল হয়েছে। ধুর কেন যে বিয়ে দিতে গেছিলাম কে জানে। মনে মনে। অন্যদিকে। আচ্ছা, আপনি এমন কেন মঞ্জু ভাই? কেমন? অনেক খারাপ। কেন? জানি না। না জানলে খারাপ হলাম কি করে? সেটা জানি না। কিছু তো একটা বলতে হবে। তাহলে এই যে আমাকে কষ্ট দিলেন কত আগে, এখন কি তোকে কম ভালোবাসি? তাও ঠিক। কিন্তু আপনি খারাপ তাও। এবার কেন? কোন কারণ নেই? আচ্ছা, যা। আমি খারাপ, অনেক খারাপ। আপনি এ কথা বললেন কেন? তুই বললি তাই। না, আপনি বলতে পারবেন না। এই কথা আমি ছাড়া কেউ বলতে পারবে না। বুঝলেন? এটা বলার অধিকার শুধু আমার। হু, বুঝলাম। আর না হলে আমি আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আবার হুমকি দেয়। আচ্ছা, আপনি তখন থেকে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আশেপাশে মানুষ আছে, তারা দেখবে। দেখুক। আমার বউ আমি দেখছি, কার কি? তাকিয়ে থাকার কারণ? কোন কারণ নেই।
আমার বউকে আমি দেখবো না, তোকে দেখবে। আরে আরে, আপনার চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, নিজে না নিলে আমাকে দিতেন। তাহলে তুমিই নেও, বলেই প্রত্যাশার দিকে নিজের চায়ের কাপ এগিয়ে দিল মঞ্জুর। প্রত্যাশা সেটা এক চুমুক দিতেই মন সেটা আবার কেড়ে নিয়ে নিজে চুমুক দিল সেখানে। আরে আরে, কি করলেন? আমার চা আমি পান করব, তুমি এদিকে নজর দিও না। আপনি সত্যিই খারাপ মঞ্জু ভাই। তুই আবার আমাকে ভাই বলছিস? ওকে মঞ্জুর, হয়েছে, কমেছে রাগ। উহ, আপনি সত্যিই খারাপ, বলেই হেসে দিন প্রত্যাশা। মঞ্জুর আবার তার দিকেই তাকিয়ে রইল। এদিকে চায়ের কাপের ধোয়া উড়া বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ হলো। সমাপ্ত।